আজ পুজোটা একটু সকাল সকালই সেরে নিয়েছে প্রিয়নাথ। একে অমাবস্যা, আবার বেলার দিকে সূর্যগ্রহণের লগ্ন, যা নাকি শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ হতে চলেছে। তার উপর আবার 10টার সময় একজনের সাথে দেখা করার কথা আছে। আপাতত সে বসে আছে তার অপেক্ষাতেই। বেলটা বাজতেই এই নড়বড়ে হারে যতখানি সম্ভব তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে, যেন এইটার জন্যই এতক্ষণের অপেক্ষা। আজ আবার কাজের লোকটাও আসেনি, কাজেই দরজা খুলতে হবে তাকেই। মেন দরজা, কোলাপসিবল গেট ইত্যাদি খুলেই ও প্রান্তে দেখা গেল মেয়েটাকে। মুখ দেখে মনে হয় বয়স 25-এর বেশি কোনো মতেই নয়। কাঁধে একটা ঝোলা মতো ব্যাগ, মাথার চুল ছোট করে কাটা, চোখে চশমা, ঠোঁটে লেগে আছে একটা হালকা হাসি। প্রিয়নাথ স্মিত হেসে অভ্যর্থনা জানাই ওকে। এসো এসো, ভেতরে এসো। জায়গাটা চিনতে কোনো অসুবিধে হয়নি তো? না না, একদম না। ইদানিং সোশ্যাল মিডিয়ায় যাতায়াত শুরু করেছেন প্রিয়নাথ। সেখানে আবার কলমজিদের ছড়াছড়ি, বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক কিছু লিখছে। তো ঘটনাচক্রেই একটি মেয়ের গল্পে একটু সমালোচনা করে কমেন্ট করেছিল সে। মেয়েটার নাম না থাক, নামের প্রয়োজন নেই। তা সে মেয়ে তো খুব খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে অস্থির। এমনকি এও বলল যে সে নাকি ওকে চেনে, তার সেই লেখক বন্ধুর কাছে পড়েছে তার কথা। এরপর এ কথায় সে কথায় মেয়েটি জিজ্ঞেস করল, আচ্ছা জেঠু, আপনার অভিজ্ঞতা লেখা আর একখানা ডায়েরিও কি আপনার কাছে আর অবশিষ্ট নেই? দাঁড়াও দাঁড়াও, আমার যতদূর মনে পড়ছে মাসখানেক আগে পুরনো একটা ট্রাঙ্কের জিনিসপত্র ঘাঁটতে গিয়ে আর একখানা নতুন খাতা আমি পেয়েছিলাম। সত্যি বলতে কি জানো, আমার বহুদিনই মনে হতো যে ওই 12টা ছাড়াও আরও 2-1খানা খাতা ছড়ানো ছিটানো এদিক ওদিক থাকতে পারে। সেদিন দেখলাম সন্দেহটা মিথ্যে নয়। তাহলে যদি আপনার সমস্যা না থাকে, ওই কয়েকটা কাহিনীর ছবি তুলে আমাকে একটু পাঠাতে পারবেন? এসব প্রযুক্তিগত বিষয়ে আবার প্রিয়নাথ যাকে বলে খানিকটা প্রতিবন্ধী। কাজে সে বলল, আমি তোমাকে আজ তো খাতাটাই পাঠিয়ে দিচ্ছি মা, তোমার ঠিকানাটা দিও। মেসেজটা সিন করার অনেক পরে সে উত্তর দিল, আচ্ছা, যদি আপনার আপত্তি না থাকে, একবার কি দেখা করা যায় আপনার সাথে? প্রিয়নাথের এখন বয়স হয়েছে, বাড়ি থেকে বেরোনো টেরোনো আর বিশেষ হয় না। কাজকর্ম যা কিছু ওনার চাকরি করে দেয়, বাজার করা, ঘরদোর ঝাড়া, রান্নাবান্না সব কিছু। কাজেই সে তাকে বলে, আমার সাথে দেখা করতে হলে মা, আমার এই নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িতেই তোমাকে আসতে হবে। এবারেও বেশ খানিকক্ষণ পরে উত্তর দিল মেয়েটা, ঠিক আছে, আপনার অসুবিধা না থাকলে আমি আসব। দিনক্ষণ আমি জানিয়ে দেব। বলাই বাহুল্য, প্রিয়নাথের কিছু অসুবিধা ছিল না। কেই বা এই বুড়োর সাথে যেচে পড়ে দেখা করতে আসে, আর কেউ আসলে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে সেটাকে সৌভাগ্য বলেই মনে হয়। খানিকক্ষণ কথা বলার লোক তো জোটে। প্রিয়নাথ মেয়েটিকে অসুবিধে নেই এই মর্মে মেসেজ করে দিল। মেয়েটিও বলল সামনের রবিবার সে আসবে 10টা নাগাদ। আজ সেই রবিবার। মেয়েটা কিন্তু খুব পাংচুয়াল। প্রিয়নাথের হাত ঘড়িতে কাঁটায় কাঁটায় 10টা বাজছে এখন। যাই হোক, ওকে আপ্যায়ন করে নিয়ে আসে সে। এসো এসো, ভেতরে এসো। জায়গাটা চিনতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বেশ বেশ বেশ, এসো। একটু অবাকই লাগছিল প্রিয়নাথের। মনে মনে সে ভাবছিল, এইটুকু একটা মেয়ে দিব্যি গল্পের টানে চলে এসেছে আমার সাথে দেখা করতে। মা বাবাও কিছু বলেনি। সত্যি আজকালকার মা বাবাগুলো অনেকটা অন্যরকম। আচ্ছা, তুমি মা বাবাকে আদৌ জানিয়ে এসেছো তো? কি জানি বাবা, এরা সব পারে।
বৈঠকখানায় ঢুকতে ঢুকতে প্রিয়নাথ বুঝতে পারে মেয়েটা চোখ দুটো দিক হারানো আরশোলার মতো নেচে বেড়াচ্ছে তার ঘরের আসবাবপত্র, বিশেষত বইয়ের তাকগুলোই, এবং সেটা এসে থামল একটা একটু বেশি রকমের অগোছালো তাকের ওপর। ওকে বসতে বলে প্রিয়নাথ বলে, তুমি এইখানে বসো, আমি চা করে নিয়ে আসি। দিন বুঝে আজই আবার আমার চাকরটা ডুব মেরেছে। এ মা, তার দরকার নেই জেঠু, আমার অত চায়ের নেশা নেই। আপনি বরং ওই ডায়েরিটা যদি একটু দেন। হবে হবে, তুমি রোদ্দুরে তেতে পুড়ে এসেছো, কিছু মুখে না দিলে হবে কি করে? বসো, আসছি আমি এক্ষুনি। হ্যাঁ, আমার এক গ্লাস জল হলেই হবে। তাই নিয়ে আসা হলো, আর সঙ্গে করে ডায়েরিটাও। ডায়েরি দেখে অবশ্য সে পিপাসার কথা ভুলে গেল। যতখানি সৌজন্য বজায় রাখা সম্ভব সেটুকু রেখে প্রায় ঝাঁপিয়ে পড়ল ডায়েরিটার উপর। হাত থেকে সেটা নিয়ে তারপর পাতা উল্টাতে লাগলো ঝড়ের গতিতে। মেয়েটার কাণ্ড দেখে প্রিয়নাথের মনে হলো, আর কিছু না থাক, এই চেষ্টা আছে। ওটা থাকলেই কল্পনার যতটুকু অভাব পুষিয়ে যাবে। এই ডায়েরিটা হাতে পেলে আশা করি কিছু সাহায্য হবে ওর। পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে থামল মেয়েটা। সাধারণত প্রিয়নাথের সব ঘটনার শুরুতেই একটা করে শিরোনাম থাকে। তার সেই লেখক বন্ধু অবশ্য প্রায়শই শিরোনাম পাল্টে নিজের মতো গল্পের শিরোনাম দিয়েছিলেন। যাই হোক, খোলা পাতাটা তার দিকে এগিয়ে দিয়ে মেয়েটা বলে, এই নামটা তো বেশ ইন্টারেস্টিং, বধূ কোন আলো। নামটা ইন্টারেস্টিং তো বটেই, সাথে গল্পটাও। আপনার মনে আছে? আমার কোনো অভিজ্ঞতাই আমি ভুলি না। তাহলে বলুন না। আরে আজ তো ডায়েরিটাই তো দিয়ে দিচ্ছি তোমায়, তবু আমার মুখ থেকে শুনতে হবে। যার অভিজ্ঞতা তার মুখ থেকে শোনার মজাটাই আলাদা। আপনি বলুন না জেঠু। আচ্ছা বেশ, শুনবেই যখন, তখন তো আর কিছু বলার নেই। না, আর কিচ্ছুটি বলার নেই, এবার শুরু করুন তো। মেয়েটার এই গিন্নিসুলভ আচরণটাই বেশ মজা পাচ্ছিলেন প্রিয়নাথ। একবার ইচ্ছে হয় এক্ষুনি গল্প না শুরু করে তাকে একটু খেপিয়ে দিতে, কিন্তু তারপর সেই ইচ্ছে সংবরণ করে প্রিয়নাথ বলে, বেশ, শোনো তাহলে। আপনারা শুনছেন লেখিকা মোহনা দেবরায়ের কলমে আজকের গল্প বধূ কোন আলো। গল্পটি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখিকার ছোট গল্প অসম্ভবের রং বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আর কথা না বাড়িয়ে এবার সরাসরি গল্পে ফিরি। এই গল্পটা আসলে এক নববিবাহিত দম্পতির। না, আরেকটু সঠিকভাবে বলতে গেলে তাদের মধ্যে মেয়েটা নববিবাহিতা হলেও ছেলেটার এটা দ্বিতীয় বিয়ে। মেয়েটার নাম চিত্রা আর ছেলেটার নাম ফাল্গুনী। ফাল্গুনের ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু বলে নেওয়া প্রয়োজন। ওরা বংশ পরম্পরায় আসামের কোনো এক বিরাট টি এস্টেটের মালিক, জমিদারই বলা চলে। এখন অবশ্য তার বিশেষ কিছুই আর অবশিষ্ট নেই। যেটুকু ছিল ওখানকার বিশ্বস্ত কয়েকজন মানুষই সামলে নিত। মেয়েটা বলছি ওই ধরে না ৯ দশকের গোড়ার দিকের কথা। যাই হোক, ফাল্গুনির জন্ম আসামে হলেও মাধ্যমিকের পর মা বাবার সাথে কলকাতা চলে আসে পাকাপাকি ভাবেই। এখানেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেশ উঁচু একটা সরকারি পোস্টে চাকরি করছে আপাতত। তার প্রথম বিয়েটা হয়েছিল অল্প বয়সেই। মেয়েটার নাম ছিল শুভা। তার গল্পটাও আর 5 জনের থেকে একটু আলাদা। কিরকম? শহরতলির দিকে ফাল্গুনীদের চক মেলানো বাড়িটা তৈরি করেছিলেন ফাল্গুনীর ঠাকুরদা দেবব্রত। বেশ অনেকটা জমির ওপর। একটা পুকুরও ছিল সেই চৌহদ্দির মধ্যে। হঠাৎ একদিন সকালবেলা ফাল্গুনীর ঠাকুমা
সেই পুকুর ঘাটে একটি সদ্যজাত বাচ্চাকে আবিষ্কার করেন, একটি বাচ্চা মেয়ে। মায়া পরবশ হয়ে তাকে ঘরে নিয়ে আসেন তিনি, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটি কোথা থেকে এলো বা তার বাবা মাকে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বাচ্চাটিকে ভালোবেসে ফেলে দুজনেই। তখন তো অত আইনি ঝামেলা ছিল না, নিজের বাড়ির মেয়ে হিসেবেই তাকে প্রতিপালন করার কথা ভাবেন দম্পতি। ফাল্গুনীর বাবা ছাড়া আর একটি সন্তান ছিল তাদের, ফাল্গুনীর পিসি। তাই এই মেয়েটিকে নিজেদের কাছে রেখে দেন তারা। তার লালন পালন করা এমনিতে অসুবিধা কিছু ছিল না, কিন্তু দুজনেই নিজেদের বয়সের কথাটা ভেবে পিছিয়ে আসেন। শেষ অবধি জমিদারির একজন বিশ্বস্ত নায়েব সুভদ্র যাদবকে সস্ত্রীক জরুরি ভিত্তিতে এখানে ডেকে আনান ফাল্গুনের ঠাকুর দাদা। ফাল্গুনের মা বাবার পক্ষে যে নতুন করে একটি সন্তানের দায়িত্ব নেওয়া সম্ভব নয় সেটা তারা জানতেন। এদিকে সুভদ্রবাবু ছিলেন নিঃসন্তান। এই নিয়ে তার স্ত্রীর চোখের জল কখনো শেষ হতো না। তাই সুভদ্র এসে পৌঁছলে তিনি বললেন, আমি চাই এই বাচ্চাটিকে তোমরা সন্তান স্নেহে পালন করো। আমাদের বয়স হয়েছে, কিছুদিন বাদেই আমরা গত হলে একে কে দেখবে বলো? অবশ্য ততক্ষণে ব্যাপারটা সুভদ্রবাবুর অনুমতির উপরে নির্ভর করে নেই। তার স্ত্রী ততক্ষণে মেয়েটিকে কোলে নিয়ে গান গেয়ে ঘুম পাড়াতে লেগেছেন। সোনার ঘাটে ঘুমায় কন্যা, রূপার ঘাটে পা, কুমার ডাকে জাগো জাগো, কন্যা জাগে না, মায়ার কাঠে ছোঁয়ালো তার কমলাখি পাতে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে, ঘুম যায় ওই চাঁদ নীল পরীদের সাথে। তাদের দেখে মনে হয় না পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা আছে ওই দুটো প্রাণকে আলাদা করার। কাছে কাছেই ওরা আর আসামে ফিরে গেলেন না। কাছেই কিনে রাখা আরো খানিকটা জমিতে তাদের জন্য একটা বাড়ি করে দিলেন দেবব্রত। সেখানেই বসবাস শুরু করলেন ওরা। অবশ্যই শুভা দিনের বেশিরভাগ সময়টা কাটাতো এই বাড়িতেই। তবে সে একটু বড় হওয়ার পরে তার একটি অদ্ভুত বৈশিষ্ট্য ধরা পড়ল। শুভার দুই চোখের মণি দুই রঙের। ডান চোখেরটা হালকা বেগুনি আর বাঁ চোখেরটা শ্যাওলার মতো সবুজ। বেশ ইন্টারেস্টিং তো। তারপর শোনো, ফাল্গুনীরা যখন কলকাতায় চলে আসে, শুভার বয়স তখন 12। ফাল্গুনী তার প্রায় সমবয়সী হওয়ার দরুন দিব্যি ভাব হয়ে যায় দুজনের। শুভার যাবতীয় আবদার অত্যাচারের নিশানা হয়ে ওঠে ফাল্গুনী। উল্টোটাও সত্যি। ততদিনে দেবব্রত শাস্ত্রিক অমৃত লোকের পথ ধরেছেন। অবশ্য তাতে শুভার এই বাড়িতে অবাধ যাতায়াতে ভাটা পড়েনি। মেয়েটাকে খুব ভালোবাসতেন ফাল্গুনীর মা পৃথা দেবী। তাছাড়া শুভা যেমন পড়াশোনায় তেমনি আর সব কাজে সর্বগুণ সম্পন্না যাকে বলে। আর ঠিক একটা পরীর মতো ফুটফুটে, যেন একটা পরী। এই কথাটা প্রায় মনে হতো তার, মানে ফাল্গুনীর মার। শুভার ফাল্গুনে একটু বড় হওয়ার পর দুজনকে পাশাপাশি বসে খাওয়াতে খাওয়াতে প্রায় একটা ইচ্ছে উঁকে দিত তার মনের কোণে। অবশেষে
কোনো এক বাবার ভবিষ্যৎবাণী করা তাঁর স্বল্পায়ুর কথা মনে করে সেই ইচ্ছেটিকে তড়িঘড়ি রূপ দিতে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। ফাল্গুনী কলেজ ছেড়ে বেরোতেই তার প্রভূত অনিচ্ছা সত্ত্বেও 4 হাত এক করে দেন পৃথা দেবী। আর ফাল্গুনী, হ্যাঁ, সংস্কার বশত সে আপত্তি করেছিল বটে, কারণ নিজের পায়ে দাঁড়াতে তখনও তার অনেক বাকি। কিন্তু সে তো নিজেও তখন আবিষ্ট হয়ে আছে। শুভার মধ্যে ঠিক কি ছিল ফাল্গুনী কোনোদিন বোঝেনি। শুধু তাকে দেখলেই মনে হতো জীবনটা ঠিকঠাক হয়ে গেছে। বয়স সন্ধির সময় থেকে দুজনে একসাথে বড় হয়েছে, যদিও গুরুজনদের নজরের ওপরই। তবু যৌবনের পথে পা রাখা দুজন কিশোর কিশোরীর বেপরোয়ামির কাছে সমাজ কবেই বা বাধা হয়ে দাঁড়াতে পেরেছে। তাই কাছাকাছি আসার সুযোগ এসেছে অনেকবার, আর প্রত্যেকবারই ফাল্গুনীর মনে হয়েছে শুভার দেহ থেকে একটা অদ্ভুত ঝিম ধরানো গন্ধ আসে, যেন কোনো অমৃত লোক থেকে ভেসে আসা ধূপ ধুনোর গন্ধের মতো। আর তা বারবার অসাড় করে দেয় তার চেতনাকে। ফাল্গুনী মনে মনে সত্যির চেয়েও বেশি সত্যি করে জানতো যে ওই গন্ধটা ছাড়া বাকি জীবনটা তার পক্ষে কাটানো সম্ভব নয়। যাই হোক, দীর্ঘদিন একসাথে সংসার করার পরেও সন্তান সুখের মুখ দেখেনি ওরা। তারপর একদিন সকালে হঠাৎ করে বাড়ির পিছনের সেই পুকুরটায় ভাসতে দেখা গেল শুভার মৃতদেহ। সে প্রায় বছর 3 আগের কথা। তারপর এরপর বেশ পরিণত বয়সেই দ্বিতীয়বার সংসার পাতার ইচ্ছেকে প্রশ্রয় দিয়েছে ফাল্গুনী। চিত্রা মোটামুটি হচ্ছে অনেকটাই ছোট। ওদের এই বাড়িটায় আপাতত ওদের দুজনেরই বাস। ওরা ছাড়া একটি ঠিকে কাজের লোক এবং রান্নার লোক আছে। ফাল্গুনের বাবা মা দুজনেই ইতিমধ্যে গত হয়েছেন। সমস্যাটা শুরু হলো ওদের বিয়ের পরপরই। যেহেতু ফাল্গুনির এটা দ্বিতীয় বিয়ে, সে কখনো কখনো কোনো এক অদ্ভুত অজ্ঞাত মনের ভুলে চিত্রাকে ছোট বউ ডেকে ফেলত। আর সেরকম একটা ঘটনাতেই বাঁধল বিপত্তি। চিত্রা এমনিতে ওই ছোট বউ ডাকের বিরুদ্ধে মৃদু প্রতিবাদ করেছে বরাবরই, কিন্তু তবু ফাল্গুনের চৈতন্য হয়নি। সেদিন আবার অফিস থেকে ফিরে খবরের কাগজটা নিয়ে সোফায় বসে বেভুলোর মতো ডেকেছে, ছোট বউ, চাটা দিয়ে যাও না। কিন্তু অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে নিজেই রান্নাঘরে উঁকি দিতে গেল ফাল্গুনি। গিয়ে দেখে চিত্রা চুপচাপ কড়ায় খুন্তি নাড়ছে। রান্নার লোকটা বোধহয় ডুব দিয়েছে আজ। অবশ্য একদিন রান্না করতে চিত্রার বিরাট কিছু সমস্যা হওয়ার কথা নয়। সে এমন ধনী দুলালি নয় যে একবেলা রাঁধতে গেলে হাত পুড়িয়ে ফেলবে। তাই বুড়ো বেলায় সকালে অসুস্থ বাবা আর বোনের জন্য রান্না করেই স্কুলে বেরোতো সে। বিয়ের পর অবশ্য চাকরিটা ছেড়ে দিয়েছে। যাই হোক, তার সেই নির্লিপ্ত মুখ দেখে বেশ বিরক্ত লাগলো ফাল্গুনির। আর একবার সে গলা তুলে চায়ের কথাটা বলল। আরে কি হলো, চা চাইলাম তো। সেভাবেই খুন্তি নাড়তে নাড়তে নির্লিপ্ত গলায় চিত্রা জবাব দিল, কেন? এইমাত্র তো ছোট বউকে ডাকছিলে। দাঁড়াও, সে আসুক, ঠিক তোমার চা দিয়ে যাবে। মানে ছোট বউ বলতে যে আমি তোমাকেই বলেছি সেটা আবার বুঝিয়ে বলে দিতে হবে? হ্যাঁ, তা বুঝিয়ে দিতে হবে বই কি। তুমি বাড়ির একমাত্র ছেলে, ছোটর প্রশ্ন নেই। যদ্দূর জানি আমি তোমার একমাত্র বউ। তারপরেও যখন তুমি খেয়ালে অখেয়ালে ছোট বউ বলে ডেকে উঠছ, তখন এটা তো ধরে নিতেই হবে ছোট কেউ একটা আছে। তা দাঁড়াও,
তাকে যখন ডেকেছ সেই চা দিতে আসবে নিশ্চয়ই। রান্না থেকে দুটো উদ্দীপ্ত চোখ তুলে তাকিয়ে বলল চিত্রা। তার এই ছেলে মানুষই দেখে অবাক হয়ে গিয়েছিল ফাল্গুনী। সামান্য সম্বোধন নিয়ে কেউ এতটা রিয়্যাক্ট করতে পারে? মেয়েটার কোনো সমস্যা নেই তো। তবে আপাতত ঝামেলা মেটানোর ব্যর্থ চেষ্টায় হাত দুটো জড়ো করে সে বলল, আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, ভীষণ অন্যায় হয়ে গেছে। চিত্রা, এক কাপ চা দিয়ে যাবে দয়া করে? ঘরে গিয়ে বসো, নিয়ে আসছি। কিন্তু স্বভাব একটা খুব খুব বড় বালাই। এই ঘটনার পর সপ্তাহখানে খুব সাবধানে সাবধানে রইল ফাল্গুনী। কিন্তু তারপর আবার যথারীতি একদিন অফিস বেরোনোর তাড়াহুড়োয় স্নান করতে ঢোকার আগে আলমারি ঘাঁটতে ঘাঁটতে ডেকে ফেলল। আরে কি ছোট বউ, আমার কি একটা শার্টও ইস্ত্রি করা নেই? তুমি স্নানে যাও, এসে পেয়ে যাবে। ডাক্তার ডেকে ফেলেই মনে মনে জিভ কেটেছিল ফাল্গুনী। এই বুঝি চিত্রা আবার রণরঙ্গিনী মূর্তি ধারণ করল। কিন্তু না, বরং তার গলার এই অতিরিক্ত মিষ্টি ঋণঋণে ভাবটা শুনে মনে হলো যেন কোনো একটা কারণে মনটা বেশ ফুরফুরে হয়ে আছে তার। আর কিছু না ভেবে তোয়ালটা কাঁধে ফেলে স্নানে চলে গেল সে। বেরিয়ে এসে দেখে বিছানার উপরে পরিপাটি করে সাজানো আছে একখানা ধবধবে সদ্য ইস্ত্রি করা শার্ট, একটা প্যান্টও, এমনকি তার ঘড়ি, চশমা, মানিব্যাগ সব পরিপাটি করে গুছিয়ে রাখা। দেখে মনটা খুশি হয়ে গেল ফাল্গুনীর। বিয়ের পর শেষ কবে চিত্রা তার এত যত্ন নিয়েছে মনে পড়ল না। খেতে বসে একটু ইতস্তত করে সে বলল, মানে বলছি চিত্রা, ওই শার্টটা খুব সুন্দর আয়রন হয়েছে। আমি তো আন্দাজি করতে পারিনি ওইটুকু সময়ের মধ্যে তুমি। কথাটা পুরোপুরি শেষ করল না সে, তবে কিছু না কিছু উত্তর চিত্রার কাছ থেকে আশা করছিল, কিন্তু সেরকম কিছু এলো না। ডাল, তরকারি, মাছের বাটিগুলো রেখে কি একটা কাজে ঘর থেকে বেরিয়ে গেল চিত্রা। তার এই রেখে যাওয়ার ভঙ্গিটা দেখে মনেই হলো না এই মেয়েটাই একটু আগে এত যত্ন করে তার অফিস বেরোনোর সব সরঞ্জাম গুছিয়ে রেখেছিল। কদিন পর অফিস থেকে বাড়ি ফিরে অনেকক্ষণ ধরে বেল বাজিয়ে সাড়া না পেয়ে এবার চড়া গলায় ডাক দিল ফাল্গুনী। ছোট বউ, আরে ঘুমোচ্ছ নাকি এই অবেলায়? শুনতে পাচ্ছ না? সাথে সাথে দরজা খুলে গেল। দরজাটা হালকা ফাঁক করে দিয়ে ওপাশ থেকে অদৃশ্য হয়ে গেল যে খুলেছে। তাড়াতাড়ি ঢুকে কোনো এক রকম ভাবে জুতোটা খুলে রেখে ভেতরের ঘরের দিকে এগোলো ফাল্গুনী। এগুতে এগুতেই আবার ডেকে ফেলল, ছোট বউ। শোবার ঘরে একটা হালকা নীল আলো জ্বলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ভালোভাবে দেখলে দেখা যায় বিছানার উপরে বসে আছে চিত্রা। শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা দিয়েছে আবার। সাধারণত এটা সে মোটেই করে না। তেতো গলায় ফাল্গুনী বলল, কি ব্যাপার, এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাচ্ছিলে না? পেয়েছিলাম তো, সেই জন্যই তো তাড়াতাড়ি খুলে দিতে গেলাম। সেই মিষ্টি ঋণঋণে স্বর। একটা অস্বস্তি লাগলো ফাল্গুনীর। তাও বলল, তাড়াতাড়ি? সে তখন থেকে বেল বাজিয়েই যাচ্ছি। আমায় ডাকার সাথে সাথেই তো আমি খুলে দিয়েছি। ঠিক আছে, নাও বাদ দাও, আমি ফ্রেশ হয়ে আসি। একটু চা হবে তো? ফাল্গুনীর কাছে আসাটাই এই কদিনে হঠাৎ যেন কমিয়ে দিয়েছে চিত্রা। সারাদিন শুধু নানান রকম কাজকর্ম করে বেড়ায়,
ফাল্গুনের যখন যেটা দরকার ঠিক এক নিমেষে বুঝে যায়, জোগাড় করে রেখে দেয় মুখের কথা না খসতেই। রাত্রিবেলাও যখন কাছাকাছি হয় দুজনে, সেই অন্ধকারের মধ্যেও মুখে কুলু বেঁটে থাকে, যেন একটা কর্তব্য পালন করছে। এই ব্যাপারটাই ফাল্গুনীকে সবচেয়ে বেশি দুঃখ দেয়। নিজেকে বড্ড ছোট মনে হয়। ছোট বউ ডাক নিয়ে অবশ্য চিত্রার আর অভিযোগ নেই। এখন নিজের অজ্ঞাতেই মোটামুটি সেই ডাকটাকেই সাধারণ সম্বোধন বানিয়ে নিয়েছে ফাল্গুনী। কিন্তু দিন দিন চিত্রার আচরণ বড় অদ্ভুত হয়ে উঠছে। কিরকম? এই যেমন সেদিন এক রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটা গল্পের বই হাতে নিয়ে বসেছে ফাল্গুনী। দুপুরের সূর্যের সামনে দিয়ে আচমকা উড়ে যাওয়া চিলের ডানার ছায়ার মতো নিঃশব্দে এঘর ওঘর ঘুরে কাজ করছে চিত্রা। বইটা পড়তে পড়তে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ একটা অদ্ভুত অস্বস্তিতে ভেঙে গেল ঘুমটা। ঘরে ধূপ জ্বালিয়েছে কেউ। অদ্ভুত ভারী একটা গন্ধে যেন নুইয়ে পড়েছে ঘরের বাতাস। এই গন্ধটা ফাল্গুনির চেনা। খুব মিষ্টি একটা গন্ধ, নেশা লাগা। এই গন্ধের নেশায় বহুদিন বুঁদ থেকেছে সে। প্রতি মুহূর্তে বাড়ছে সেটা এখন। সন্ধেবেলায় সন্ধে দেওয়ার রেওয়াজ এই বাড়িতে আছে ঠিকই, কিন্তু এই রকম কোনো ধূপ এর আগে জ্বালা হয়েছে বলে মনে পড়ে না ফাল্গুনের। কে কখন এটা আনলো কে জানে। আর শোয়ার ঘরেই বা এত ধোঁয়া কেন? ঘরে একবার ধূপ হাতে ঘুরে গেলে তো এত ধোঁয়া হওয়ার কথা নয়। ঠাকুর ঘর তো রয়েছে একটা আলাদা, কিন্তু মনে হচ্ছিল কেউ এই ঘরেই জ্বালিয়ে রেখেছে ধূপটা। ধোঁয়ার ঝাঁঝে নাক কান গলা জ্বলছিল ফাল্গুনের। যেন ধোঁয়া নয়, একটা বিষাক্ত সরীসৃপ পাক দিয়ে প্রবেশ করছিল ফাল্গুনের শরীরে। নখে ঠেলে বের করে দিতে চাইছিল নিজের শরীর থেকেই। এক হাত দূর অব্দিও সব ঝাপসা। ধোঁয়ার ঘনত্ব বেড়ে চলেছিল যেন চক্রবৃদ্ধি হারে। চিত্রা জ্বেলেছে এটা। একটা প্রচণ্ড কাশির দমক গুঁড়ি মেরে উঠে আসতে চাইছিল ফাল্গুনের ফুসফুস থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটা শ্বাসনালী বেয়ে সশব্দে আছড়ে পড়ল নাকে গলায়। ঝাপসা চোখেই সে দেখতে পেল দরজার কাছে এসে দাঁড়িয়েছে একটা শাড়ি পরা অবয়ব, যাকে শুধু ফাল্গুনী চেনে বলে চিত্রা বলে শনাক্ত করা যাচ্ছে। উঠে দাঁড়িয়ে কোনো রকমে কাশতে কাশতেও বলে, আরে কি জেলেছ এটা? বলতে বলতে এগিয়ে যায় দরজার দিকে। চিত্রাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় স্পষ্ট উত্তর শুনতে পায়, কেন? তোমার প্রিয় গন্ধ না এটা? অনেক কষ্ট করে জানলা দরজা খুলে সেদিন ঘরের স্বাভাবিক অবস্থা ফেরাতে হয়েছিল। আপাতভাবে চিত্রা ভেবেছিল ফাল্গুনির এই প্রিয় গন্ধের ধূপটা একসাথে 4খানা জ্বালালে ও খুশি হবে। সে কি? তারপর কি হলো? এখন এই ঘটনার পরই ব্যাপারটাকে গুরুত্ব দিতে শুরু করে ফাল্গুনী। প্রথম দফায় চিত্রাকে জোর জবরদস্তি করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। কাজেই একটু রেখে ঢেকে চেনা পরিচিতদের মধ্যে কেউ সুলুক সন্ধান দিতে পারে কিনা তার খোঁজ খবর শুরু করে সে। এক সময় হঠাৎ নিজেরই মনে পড়ে বড় মামার প্রাণের বন্ধু প্রিয়নাথের কথা। ভূতান্বেষণ করে করে এখন সে ভূতনাথ হয়েছে।
তবে স্বাভাবিক অস্বাভাবিক নানা ধরনের সমস্যায় তার দ্বারস্থ হয়ে লোকজন উপকার পেয়েছে এমনটা শুনেছে ফাল্গুনি। কাজেই বহু কাঠখড় পুড়িয়ে তার নবকৃষ্ণ স্ট্রিটের ঠিকানাটা জোগাড় করে একদিন সেখানে হানা দিল ফাল্গুনি। অনুপূর্ব খুলে বলল প্রিয়নাথ, অর্থাৎ এই অধমকে। সবটা মনোযোগ দিয়ে শুনলাম আমি। তারপর ফাল্গুনের কথা শেষ হলে প্রশ্ন করলাম, দেখো না, তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না, তুমি আমার চেয়ে অনেকটাই বয়সে ছোট। আচ্ছা, একটা কথা বলো তো, যে সমস্যার কথা বললে শুনে কিন্তু আগাগোড়াই মনে হলো এটা একটা মানসিক সমস্যা। তো সেইটাই সমাধান খুঁজতে এই ভৌতিক অলৌকিকের গন্ধ শুঁকে বেড়ানো বুড়োর কাছে কেন আসতে হলো? পারলে তোমার স্ত্রীকে ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও, আমার কাছে কেন? তার কারণ মামাবাবু, মানে আপনি এরে আপনাকে মামাবাবু বলে ডাকছি বলে কিছু মাইন্ড করবেন না প্লিজ। ব্যাপার হচ্ছে, চিত্রাকে আমি বলে কয়ে কখনোই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে পারবো না, মানে ও যাবেই না। আর দেখুন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার উপর তো শারীরিকভাবে জোর খাটাতে পারি না, তার উপর বধূ নির্যাতনের চোখ রাঙানি তো আছেই। আর এসব বিষয়ে আইন যে শুধুমাত্র মেয়েদের পাশেই দাঁড়ায় তা তো আপনি জানেনই। কাজেই প্রয়োজন এমন কাউকে যার সাথে কনসাল্ট করলে চিত্রা বড়জোর সন্দেহ করবে কিন্তু আপত্তি করতে পারবে না। তো মানে আপনি ছাড়া আর কারো কথা মাথায় এলো না। কিন্তু ব্যাপারটা অনেকটা সেই মোল্লা নাসিরুদ্দিনের বাগানে চাবি খোঁজার মতো হয়ে যাচ্ছে না? মানে যাকে দিয়ে আদৌ কাজটা হতে পারে না, তার কাছে আসায় শুধুমাত্র রোগী সন্দেহ করবে না বলে। না, ব্যাপারটা কেমন কেমন যেন। এমনটা বলবেন না মামাবাবু। আর কিছু না হোক, সমস্যাটা কোথায় সেই হদিশটুকু তো আপনি দিতে পারবেন। অন্তত কটা দিন অবজারভেশনে তো রাখতে পারবেনই চিত্রাকে। আর আমার দৃঢ় বিশ্বাস, সমাধান যদি কেউ করতে পারে তো সেটা আপনিই পারবেন। বটে, তাই বিশ্বাসটা কিভাবে হলো শুনি? তৎক্ষণাৎ এর উত্তর দিতে পারল না ফাল্গুনি। তাই আমি আবার বললাম, আমার মন বলছে এর মধ্যে কোনো না কোনো অলৌকিক বিষয় জড়িত আছে, এমনটাই তুমি সন্দেহ করছো। কিন্তু এরকম সন্দেহের কারণ কি? ঠিকই বলেছেন। কোথায় যেন পুরো ব্যাপারটাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। তবে আরও একটা কারণ আছে। ইনটিউশন বলে একটা কথা আছে না, সেই জিনিসটা না খুব দৃঢ়ভাবে বলছে যে এটা যে ধরনের সমস্যা তার সমাধান আপনার কাছেই আছে। আর সেই কারণেই আপনার যথোপযুক্ত পারিশ্রমিকও আমি আর সেই সব তো কাজ হলে তারপর দেখা যাবে, ছাড়ো। ঠিক আছে, আমি দেখব কতদূর কি করা যায়। আপনি আসবেন তো? যেতে তো হবেই। তারপর আপনি গেলেন সেখানে? হ্যাঁ, বাড়িটায় ঢুকতেই একটা অস্বস্তি চেপে ধরেছিল আমাকে। বাড়িটার পরিবেশটা কেমন যেন দমবন্ধ করা, যেন অনেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কান পেতে শুনলে শোনা যায় তাদের নিঃশ্বাসের শব্দ। বাড়িটা বেশ ছড়ানো। সদর দরজা দিয়ে ঢুকে সামনে এক ফালি বাগান, একতলা দোতলা মিলিয়ে আন্দাজ প্রায় 10টার কাছাকাছি ঘর। সব জায়গাতেই সচ্ছলতার ছাপটা লুকোনোর কোনো চেষ্টাই নেই। এইসবের মধ্যে মানানসইভাবে ফাল্গুনির চেহারাটাও বেশ শাঁসে জ্বলে। শুধু বাড়িটার সাথে একমাত্র বেমানান যদি কিছু থেকে থাকে, তবে সে ওই চিত্রা। মেয়েটাকে দেখে প্রথমেই খুব অস্বস্তিকরভাবে একটাই শব্দ মাথায় আসে, ছিবড়ে। বয়স 24-এর বেশি নয়, কিন্তু রোগাটে চেহারা, চোখের নিচে কালি, গাল দুটো ভাঙা, পরনে সবসময় একটা ছাপা শাড়ি, যেন এই বয়সেই কেউ সাকশন পাম্প দিয়ে শুষে নিয়েছে তার স্বাভাবিক লাবণ্য।
খালি চোখ দুটো তার ব্যতিক্রম, বড্ড অস্বাভাবিক রকমের উজ্জ্বল। আমার দিকে যখন সটান তাকিয়েছিল সে, যেন অন্তরের অন্তঃস্থল পর্যন্ত চিরুনি তল্লাশি চালাচ্ছে বোধ হচ্ছিল। আচ্ছা, ফাল্গুনি আপনার ব্যাপারে চিত্রাকে ঠিক কী বলেছিল? বলেছিল যে প্রিয়নাথ অর্থাৎ আমি তার এক দুঃসম্পর্কের মামা, থাকি কোচবিহারে, কলকাতায় এসেছি একটা বিশেষ কাজে, মাত্র 3-3 কাজ, তাই ফাল্গুনি আমাকে আমন্ত্রণ করে এনে রেখেছে নিজের বাড়িতে। তাছাড়া আমি নাকি খুব পণ্ডিত মানুষ, আমার সান্নিধ্য পাওয়াটা ভাগ্যের ব্যাপার, এসবই জানতো আর কি চিত্রা। যদিও এর কতটুকু সে বিশ্বাস করেছিল তা বলা যায় না, তবে তার পরিমাণটা যে খুব বেশি নয় সেটা তার চোখের চাউনি দেখেই বোঝা যাচ্ছিল। এই 3 দিনের মধ্যে 2 দিন শনি রবিবার, কাজেই আর একটা দিন ছুটি নিয়ে 3 দিনের টানা ছুটি হয়ে গেছে ফাল্গুনির। সেদিন ছিল শনিবার। গতকাল সন্ধেবেলায় এসে পৌঁছেছি আমি। প্রথম দিনটা কাটলো নির্বিবাদে, কেবল মেয়েটাকে দেখলে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কিছুতেই তল পাওয়া যাচ্ছিল না সে অস্বস্তির। তারপর? সেদিন রাত্রিবেলা খেতে বসে কথায় কথায় স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল। মূলত ফাল্গুনি আর আমি কথা বলছিলাম, চিত্রা খেয়েই যাচ্ছিল চুপচাপ। আচমকাই আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা চিত্রা, স্বপ্ন নিয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই? চোখ নামিয়ে চিত্রা নিঃশব্দে মাথা নেড়েছিল শুধু। তাও ওর দিকে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি। ফাল্গুনিও চুপ করেছিল। হঠাৎ নিজে থেকেই বলে উঠেছিল চিত্রা, আমি প্রায় রোজই একটা অদ্ভুত স্বপ্ন দেখি। তাই নাকি? হুম। আবার চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম আমি। মানুষকে দিয়ে কথা বলানোর এইটা ব্যর্থ একটা উপায়, এবং তাতে কাজও হলো। একটু ইতস্তত করে চিত্রা আবার বলে উঠল, তেমন কিছুই না, আজগুবি যত স্বপ্ন। বটে? হুম, আমি রাত্রিবেলা বাড়ির পিছন দিকের বাগানটার মধ্যে দিয়ে হাঁটছি, বাড়ির দিকে নয়, উল্টো দিকে। আবার ভোরের দিকে সেদিক থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছি। শেষ বাক্যগুলো যে চিত্রার স্বপ্ন, সেটা বুঝতে একটু সময় লেগেছিল আমার। তবে বোঝার পর কয়েকটা প্রশ্ন করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু করিনি। কেন জানি না মনে হয়েছিল এই অবস্থায় চিত্রাকে কোনো প্রশ্ন করা মানে স্বেচ্ছায় খোলস থেকে মুখ বের করা একটা শামুককে কাঠি দিয়ে খোঁচানো। তারপর কি হলো? রাতে খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি আমার নির্দিষ্ট করে দেওয়া ঘরে চলে গিয়েছিলাম সেদিন। চিত্রার স্বপ্নের ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে কখন যেন 2 চোখের পাতা লেগে গিয়েছিল। রাত্রি তখন কটা হবে বলা যায় না। ঘুমটা আচমকাই ভেঙে গেল। নতুন পরিবেশে প্রথমে একটু হতবুদ্ধি হয়ে গেলেও কয়েক সেকেন্ড বাদেই নিজেকে সামলে নিলাম। কিন্তু ঘুমটা ভাঙল কিসে? তারপরেই কানে এলো শব্দটা। হ্যাঁ, এতেই ভেঙেছে। কিন্তু কিসের শব্দ এটা? ফুঁপিয়ে কান্নার সাথে কাপড় চেরার শব্দ মিশিয়ে দিলে যেমনটা হয়, অনেকটা সেই রকম আওয়াজ। খুব মৃদু, কিন্তু তার আমার পাতলা ঘুম ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।
অন্ধকারের মধ্যেই আস্তে আস্তে খাট থেকে নেমে এলাম আমি। আলো জ্বলা অবস্থায় ঘরটাকে অনেকবারই দেখেছি, তাই কোনটা কোন দিকে আছে সেটা বুঝতে অসুবিধা হলো না। টর্চটা হাতে নিয়েও না জ্বালিয়ে দরজার দিকটা আন্দাজ করে নিয়ে পা টিপে টিপে সেদিকে এগোলাম। বাইরে থেকে আসছে আওয়াজটা। ঘরের ঠিক বাইরে একটা করিডোর, রাত্রিবেলা একটা কম পাওয়ারের আলো জ্বলে সেখানে। আমার ঘরটা করিডোরের এক মাথায়। ঘরের বাইরে পা দিতেই করিডোরের অন্য মাথায় তাকে দেখতে পেলাম। মনে মনে ভাবলাম, পরনে হাট পৌড়ে ঢঙের শাড়ি, মাথায় ঘোমটা, ওটা নিশ্চয়ই চিত্রাই হবে। কিন্তু ওইভাবে ওখানে পা ছড়িয়ে বসে কি করছে? শব্দটা যে ওদিক থেকেই আসছে সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু মেয়েটা এভাবে মাঝরাতে একা বসে কাঁদছে কেন? সন্তর্পণে পা ফেলে আমি এগিয়ে গেলাম সেদিকে। অদ্ভুত আওয়াজটা সম্পূর্ণভাবেই বেরোচ্ছে চিত্রার গলা থেকে, একটা চেরা চেরা ফুঁপানি। তবে তার পিছনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ ফোঁপানিটা বন্ধ হয়ে গেল। মাথাটা পিছন দিকে ঘোরালো সে। এই আধো অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা গেল না, কিন্তু যেটা বোঝা গেল সেটা হচ্ছে তার চোখ। এই অন্ধকারেও যেন নিজের দুতিতে জ্বলছিল সে দুটো। ঠোঁটে একটা আঙুল রেখে একটা অদ্ভুত করে শব্দ করল চিত্রা। তারপর উঠে দাঁড়ালো, হাতের ইশারায় ডাকলো আমাকে। আমিও মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে চললাম। হাতের ঘড়িটা পরে থাকা সবসময় অভ্যেস আমার। এতক্ষণে মনে হলো সেটা দেখার কথা। কবজি উল্টে দেখলাম 1:30 বাজছে। কিন্তু কোথায় চলেছে মেয়েটা? কেনই বা চলেছে? ফাল্গুনের আন্দাজি কি সঠিক? প্রশ্নগুলো ঘাই মেরে গেল আমার মনে। ততক্ষণে করিডোর ছেড়ে বেরিয়ে এসেছি আমরা। সিঁড়ির দিকে এগোচ্ছিল চিত্রার ছায়া ছায়া অবয়বটা। একতলার বৈঠকখানায় এসে একটু দাঁড়ালো সে, এদিক ওদিক তাকালো দুবার, তারপর ডান দিকে এগোলো। আমিও চললাম পিছু পিছু। বৈঠকখানা থেকে একটা দরজা খুলেছে একটা সরু মতো গলিতে। সেই গলির শেষ মাথায় আবার আর একটা দরজা। এটা যে বাড়ির পিছন দিক সেটা আর বলে দিতে হয় না। মেয়েটা যেন বাতাসে পা ফেলে সেই দিকে এগিয়ে যাচ্ছিল। হুড়কোটা সে খুলে ফেলল নিঃশব্দে, তারপর দরজাটা খুলে দিল হাট করে। বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়ার ঝাপট ময়াল সাপের মতো ঘুরপাক খেয়ে বয়ে গেল আমাদের দুজনের উপর দিয়ে। একটা রাতচরা পাখি ক্যাট ক্যাট শব্দে ঢেকে উঠল খুব কাছেই কোথাও। বাতাসটার মধ্যে একটা আঁশটে জল জল ভাব, বোধহয় বৃষ্টি আসছে। আমার গাটা শিরশির করে উঠল। চিত্রা কিন্তু দাঁড়িয়ে নেই। দরজা খুলে সে পা দিয়েছে বাইরে। পা বাড়ালাম আমিও। হাতে টর্চটা জ্বালতে হলো এবার। আমার কিন্তু এবার রীতিমতো গায়ে কাটা দিচ্ছে, উত্তেজনাও মনে হয় হার্টবিট বেড়ে গেছে। আপনি বলুন বলুন। আসলে বাড়ির পিছন দিকটা যে এরকম জঙ্গল মতো সেটা সামনে থেকে বোঝা যায় না। অনেকগুলো বড় বড় গাছে প্রায় সম্পূর্ণটাই ঢাকা। তবু তার মধ্যে দিয়েই একটা পথের আভাস রয়েছে,
সেটা ধরেই এগোচ্ছিল মেয়েটা। একটু জোরে পা চালাই আমি, বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলাম। সময়টা গ্রীষ্ম আর বর্ষার মাঝামাঝি। পোকামাকড়ের ভয় যথেষ্ট, কিন্তু স্বাভাবিকভাবে চিত্রার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে এগিয়ে চলেছে ভূতগ্রস্তের মতো। ভূতগ্রস্ত কথাটা মাথায় আসতেই একটা আলোর রেখা দেখতে পেলাম আমি। ফাল্গুনি যে এই ধরনেরই কিছু সন্দেহ করেছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছিল আমার কাছে। কিন্তু আমার মনের অনেক গভীরে কে যেন বলছে, এই ব্যাপারটা ঠিক আমার চেনা জানার গণ্ডির মধ্যে নয়। অলৌকিকের রাজ্যে সেই গণ্ডি যতটা বিস্তৃত তার মধ্যেও নয়। সঙ্গে এটাও মনে হচ্ছিল, আমার অবচেতন যদি আমাকে এই ধরনের কোনো সংকেত না দিত, তাহলে হয়তো মেয়েটার পিছু না নিয়ে আমি তাকে ফেরানোর চেষ্টা করতাম। কিন্তু সেই চিন্তা আমার মনে একবারের জন্য উঁকি দেয়নি। বরং আমার মন বলছিল, মেয়েটা আমাকে আমার সব প্রশ্নের উত্তরের দিকেই নিয়ে যাচ্ছে। এখন বাধা দেওয়ার প্রশ্নই নেই। এইসব ভাবতে ভাবতেই এগোচ্ছিলাম আমি। হঠাৎ দাঁড়িয়ে পড়তে হলো, কারণ মেয়েটাও দাঁড়িয়ে পড়েছে। সামনে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে চোখে পড়ছে একটা কালচে কিছু, অল্প অল্প নড়াচড়া করছে। রাতের আকাশ প্রতিফলিত হচ্ছে তার গায়ে। একটু তাকিয়ে থাকলে বোঝা যায় সেটা জলাশয়, ছোট্ট একটা পুকুর। কিন্তু তখনও তার সাথে দূরত্ব বেশ খানিকটা। বেশ কিছুক্ষণ নিশ্চলভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল চিত্রা। তারপর আবার মাথাটা পিছন দিকে ঘোরালো আস্তে আস্তে। আমি সবিস্ময়ে লক্ষ্য করলাম, এই নিকষ অন্ধকারের মধ্যেও নির্ভুলভাবে দেখা যাচ্ছে চিত্রার মুখের প্রতিটা রেখা। জেরক্সের দোকান কিংবা স্টুডিওর নামের হোর্ডিংয়ে ব্যাকলাইটগুলো যেভাবে জ্বলে রাত্রে, ঠিক সেভাবেই যেন চিত্রার মুখের চামড়ার পিছনে ব্যাকলাইট জ্বালিয়ে দিয়েছিল কেউ, কিংবা অনেকগুলো জোনাকি ছেড়ে দিয়েছিল তার চামড়ার নিচে। তার সারা মুখটা আলোকিত হয়েছিল একটা নরম অথচ উজ্জ্বল সবজেটে দ্যুতি। শুধু তাই নয়, বিন্দু বিন্দু সবুজ আলো যেন চলে ফিরে বেড়াচ্ছিল তার চামড়ার তলায়। শুধু মুখ নয়, তার গলাতেও, সম্ভবত তার নিচেও। কিন্তু সেই অংশগুলো কাপড় দিয়ে ঢাকা বলে আর চোখে পড়ছিল না। সেই অবস্থাতেই মেয়েটা হাসল। তার মুক্তোর মতো দাঁতগুলো দেখা গেল। জোনাকি চলে ফিরে বেড়াচ্ছিল তার মধ্যেও। আমার হঠাৎ মনে হলো একটা বরফে ভর্তি সরোবরে আমাকে যেন ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ। হঠাৎ ভীষণ ভয় করে উঠল। এতদিন ধরে ভূত প্রেতের পিছনে ছুটি করছি, ভূত প্রেতে ভয় কাটানোর জন্যই করছি, কিন্তু আজকের ভয়টা একদম অন্যরকম। সারা জীবনে পাওয়া কোনো ভয়ের সাথেই তার তুলনা চলে না। এই ভয়টা কেমন যেন কৃত্রিম, যেন মনের মধ্যে থাকা কোনো ভয় পাওয়ার নবকে কেউ চড়চড় করে ঘুরিয়ে দিয়েছে অনেকটা। সেখানে কিছুই করার নেই আমার, এমনকি আমার পা দুটো মাটির সাথে গেঁথে গেছে যেন। কিন্তু চিত্রা তারপর যা করল সেটা আরো অবর্ণনীয়। হঠাৎ ঘোমটাটা সরিয়ে ফেলল সে, কাঁধ থেকে আঁচলটা নামালো,
তারপর এক টানে খুলে ফেললো পুরো শাড়িটাই। ধীরে ধীরে তার তলার আবরণগুলো এক সময় আমার বিস্ফারিত চোখের সামনে শুধু পড়ে রইল সেই অপার্থিব নিরাবরণ নারী মূর্তি, যার স্বচ্ছ চামড়ার তলায় ছুটোছুটি করে বেড়াচ্ছে হাজার হাজার জোনাকি, যার কালো চুল ওই পুকুর থেকে উঠে আসা স্যাঁতস্যাঁতে ভারী বাতাসে দুলছে ঠিক সাপের ফণার মতো। সমস্ত পরিবেশের বাতাসে কেমন একটা অদ্ভুত ছন্দ, একটা সুর, খুব করুণ সুর, একই তালে একই লয়ে সেটা বারবার আছড়ে পড়ছে আমার চৈতন্যের উপর। ইতিমধ্যে আবার চলতে শুরু করেছিল সেই নারী দেহ। সেটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল পুকুরের দিকে। নিজের অজান্তেই আমি তাকে অনুসরণ করলাম। আস্তে আস্তে সিঁড়ির ওপর পড়ল সেই জোনাকি জলা পা দুটো। তারপর নেমে চলল এক পা করে। আর ঠিক সাপুড়ে যেভাবে বিন বাজিয়ে সাপকে আকর্ষণ করে নিয়ে আসে অমোঘ অব্যর্থভাবে, সেভাবে আমিও চললাম তার পিছু পিছু। এতক্ষণে মেয়েটার পায়ের পাতা জল ছুঁয়ে ফেলেছে। ধীরে ধীরে জলের সাথে মিশে যেতে থাকে তার হাঁটু, কোমর, বুক। শরীর থেকে জোনাকিগুলো টুপটুপ করে ছেড়ে গিয়ে ভেসে উঠতে থাকে জলের মধ্যে। কয়েক মিনিটের মধ্যেই আমার চোখে পড়ে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে অসংখ্য নরম সবুজ আলোর বিন্দু। আর চিত্রা, আলোগুলো তার দেহ ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে অন্ধকারে ঢেকে যাচ্ছে তার শরীরটা। জলের কালোর সাথে মিশে যাচ্ছে সে। এখন জল তার প্রায় গলার কাছাকাছি। অথচ আমি খেয়ালও করিনি যে আমি নিজেও দাঁড়িয়ে আছি প্রায় এক কোমর সমান জলে। হাতের টর্চটা কখন যেন পড়ে গিয়েছে। মেয়েটা এগোচ্ছিল। তার সাপের ফণার চুলগুলো শুধু এখন দেখা যাচ্ছে আশেপাশের জোনাকির আলোয়। জলের উপর শুধু অসংখ্য জোনাকি চড়ে বেড়াচ্ছে। জলতল ততক্ষণে আমার বুক ছাড়িয়ে গলার দিকে এগোচ্ছিল। মামা বাবু! হঠাৎ একটা তীব্র নারী কণ্ঠের চিৎকারে সম্বিত ফেলল আমার। কিন্তু নিজের অবস্থাটা হৃদয়ঙ্গম করে আতঙ্কের থেকেও বেশি বিস্ময় অনুভব করলাম আমি। কখন, কেন, কিভাবে এই জলের মধ্যে আমি এসে দাঁড়িয়েছি সুদূর কল্পনাতেও মাথায় আসছিল না। চিত্রার পিছু নিয়ে ঘর থেকে বেরোনোর কথাটা মনে আছে, কিন্তু তারপর সব ঝাপসা। কোনো রকমে জল ঠেলে সিঁড়ি বেয়ে ঘাটের উপর উঠে এসে দাঁড়ালাম আমি। রাত্রের এই ঠান্ডা বাতাসে ভিজে শরীরে আক্ষরিক অর্থেই ঠকঠক করে কাঁপছিলাম। খানিক দূরে আলো ছায়া মেঘে দাঁড়িয়েছিল দুটো অবয়ব। তাদেরকে ফাল্গুনি আর চিত্রা বলে চিনতে অসুবিধে হলো না, কিন্তু এত বেশি পরিমাণে ঠকঠক করে কাঁপছিলাম আমি যে ফাল্গুনিকে তক্ষুনি ছুটে এসে ধরে ফেলতে হলো আমাকে। এরপর দুজনে দুপাশ দিয়ে ধরে আস্তে আস্তে ঘরের দিকে নিয়ে চললো আমাকে। আচ্ছা, আমি যে ওইদিকে গেছি সেটা তোমরা জানতে পারলে কি করে? আগে সেইটা বলো শুনি। ফাল্গুনিদের বৈঠকখানায় বসেছিলাম আমরা তিনজন। আমার গায়ে একটা গরম চাদর জড়ানো,
সামনে রাখা এক গ্লাস গরম দুধ। আমার প্রশ্নের উত্তরটা এলো চিত্রার কাছ থেকে। এই অল্প সময় তাকে দেখতে যেন খানিকটা বদলে গেছে। চোখের কোণে কালি কিছু কম, গাল দুটো যেন সামান্য বেশি ভরাট লাগছে। তার চেহারাটা এমনিতে রোগার দিকেই, কিন্তু সেই হাড় সর্বস্ব ভাবটা একটু হলেও যেন কমেছে। চিত্রা বলল, আজকেও সেই স্বপ্নটা দেখছিলাম। স্বপ্নটা কোনখান থেকে শুরু হয়েছিল ঠিক মনে পড়ে না। বোধহয় ওই বাগানের ভিতর দিয়ে চলার মধ্যেখান থেকে। ওই বাড়ির পিছনের জঙ্গল মতো জায়গাটা দিয়ে আমি হাঁটছি, যেমন রোজই হাঁটি। আমার গায়ের উপর দিয়ে বাতাস বইছে, আর কিসে যেন ডাকছে আমাকে। আমি জানি আমাকে কোথায় যেতে হবে। এগুলো স্বপ্নের মধ্যে রোজকার ব্যাপার, কিন্তু আজকে একটা জিনিস অন্যরকম ছিল। আজকে কেউ একজন হেঁটে আসছিল আমার পিছনে। দেখলাম মামা বাবু। মনে একটা আলাদা রকম খুশির ভাব ছিল আমার, যেন একটা শিকার পেয়েছি। কিন্তু যখন জলে পা দিলাম, ঘুমটা ভেঙে গেল আচমকা। ভেঙে যেতেই মনে হলো একবার আপনার ঘরের দিকটা দেখে আসা উচিত। সেই মতো গিয়ে যথারীতি দেখি দরজা হাট করে খোলা। আর কিছু ভাবিনি, ওকে কোনো রকমে ডেকে ছুটেছি খিড়কির দরজার দিকে। এসব কি হচ্ছে মামা বাবু? কেই বা আপনাকে ডেকে নিয়ে গেল, আর সেটা চিত্রাই বা জানতে পারলো কি করে? দেখো, এই বাড়িতে ঢোকার মুহূর্ত থেকে আমি এমন কিছু একটা অনুভব করছি, যা সাধারণ মানুষ তো বটে, এমনকি আমারও বুদ্ধি ব্যাখ্যার বাইরে। সেটা শুধু একটা প্রবল অস্বস্তি হিসেবেই ধরা দিয়েছে আমার ষষ্ঠেন্দ্রিয়। কিন্তু এবার তার একটা হাতে কলমে পরীক্ষা প্রয়োজন। ফাল্গুনি, ঘরের আলোগুলো নিভিয়ে দাও, আর একটা বড় মোমবাতি জোগাড় করে এনে টেবিলে রাখো দেখি। কি হবে মামা বাবু? প্ল্যানচেট? এখন প্রশ্ন না করলেই ভালো করবে। যেটুকু বলছি শুধু সেটুকু করো আগে। ফাল্গুনি উঠে গিয়ে আলো টালোগুলো নিভিয়ে দিল। চিত্রা একটা বড় মোমবাতি আর দেশলাই নিয়ে এলো। মোমবাতিটা জেলে টেবিলের মাঝখানে রাখলাম আমি। তারপর বললাম, তেমন কিছু করতে হবে না, সবাইকে বল মনটাকে ওই মোমবাতির শিখায় একাগ্র করবার চেষ্টা করো। কারো মানে কথা ভাবতে হবে না? কেন, তোমার কি কারো কথা মাথায় আছে? কি হলো, মুখ নিচু করছো কেন? বলে ফেলো। বলো ফাল্গুনি, যা যা বলার আছে বলে ফেলো। ওই তথ্যটুকুই আমাদের দরকার। কি বলবো বলুন তো? আচ্ছা বেশ, আগে বলো তোমার প্রথম স্ত্রী, আমার যদি ভুল না হয় শুভা, শুভা মারা গেল কিভাবে? আপনার কাছে আমি তেমন কিছুই লুকোইনি মামা বাবু। আমি শুধু যাকে উকিল আর ডাক্তারের কাছে তো কোনো কথা গোপন রাখতে নেই, আর আপনি তো আমাদের ডাক্তারই বটে। আসলে যখন আমরা বুঝে গেলাম যে আমাদের সন্তান হবে না, এবং বিভিন্ন ডাক্তারের দ্বারস্থ হয়ে এটাও বুঝলাম যে সমস্যাটা আসলে শুভার, তখন আস্তে আস্তে ওর কিছু মানসিক সমস্যা দেখা দিতে লাগলো। দেখুন, টেস্ট টিউব বেবি তখনও সেভাবে প্রচলিত হয়নি, কাজেই তার উপরেও বিশ্বাস রাখা গেল না। আমি একরকম মেনেই নিয়েছিলাম যে হয়তো সন্তান ছাড়াই বাকি জীবনটা কাটাতে হবে আমাদের। কিন্তু শুভা কোনো এক অজ্ঞাত কারণে সেটা মানতে পারেনি। সত্যি বলছি, আমি কিন্তু কোনোদিন ওকে দোষারোপ করিনি, জানেন, কোনোদিন না, একবারের জন্যও নয়। কিন্তু ও কেমন আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো। ওই পুকুরটার কাছে গিয়ে চুপচাপ বসে থাকত,
মানে যেখান থেকে ওকে ছোটবেলায় পাওয়া গিয়েছিল। এই পুকুরটা ঘিরে বেশ কিছু স্মৃতি ছিল আমাদের, জানেন তো। তাদের মধ্যে সবকটা কিন্তু একেবারেই তখনকার গুরুজনদের চোখে ভালো ঠেকার মতো নয়। তবু তার মধ্যেই মনে পড়ে শুভা একদিন বলেছিল, এই পুকুরটাই আমার ঘর, জানিস তো ফাল্গুনিদা? দোষটা আমারই, জানেন তো। ছুটির দিনের দুপুর ছিল, আমি জানতাম ইদানিং ওই পুকুরের প্রতি ওর টান বেড়েছে। আমি তবু ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু শুভা যে সাঁতার জানতো না তা তো নয়, তবু কিভাবে ওখানে। প্রথম প্রথম আমার খুব ফাঁকা লাগতো। তারপর হঠাৎই মনে হলো আমার বয়সটা কি এতই বেশি হয়েছে? দ্বিতীয় সংসার করার পক্ষে কি মানে খুবই অযোগ্য? দেখলাম তা মোটেই না। খবরের কাগজে বিজ্ঞাপন দিতেই ঠিক কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তার আর বিশদ বিবরণে যাচ্ছি না। আমাদের দেশের বাবারাও তো আজ বড়, যাকে তাদের মধ্যেই মানে চিত্রাকে বড় ভালো লেগে গেল। বয়সের পার্থক্যটা অনেকটা হলো ঠিকই, কিন্তু মনে হলো এই আমার ভাঙাচোরা জীবনটা খানিকটা হলেও জোড়া লাগাতে পারবে। আমি আবার কাউকে ছোট বউ বলে ডাকতে পারবো। কথার এই পর্যায়ে এসে ঝট করে মুখ তুলে তাকালো চিত্রা। অপরাধীর মতো মুখ করে ফাল্গুনি বলল, চিত্রা, তুমি আমার দ্বিতীয় স্ত্রী, তাই আমি তোমাকে ছোট বউ বলে ডাকি। ব্যাপারটা তো সহজ নয়। আসলে ওই ডাক্তার সাথে আমার অনেক আদর আর মায়া মমতা জড়িয়েছিল, তাই ওটাকে আমি এত সহজে ছেড়ে দিতে পারিনি। মানে শুভা তো তোমার প্রথম স্ত্রী ছিল। তা তো অবশ্যই ছিল, কিন্তু একটা কথা আমি চিত্রাকেও বলিনি, আপনাকেও না। শুভার আমি সামান্য কয়েক বছরের ছোট বড় ছিলাম। আসাম থেকে এখানে পাকাপাকিভাবে চলে আসার পরপর যখন ও এখানে আসতো, ওকে পড়ানো কিংবা ওর সাথে কথা বলার সময় আমি ওকে শুভা বা অন্য কিছু বলে ডাকতাম না, ওকে বলতাম ছোট। প্রথম খুব রেগে যেত মেয়েটা, জানেন। আর আমার ভীষণ মজাও লাগতো ওর রাগটা দেখতে, তাই সেটাকে আরও উস্কে দিতাম। কিন্তু এক সময় রাগটা চলে গেল আর তার জায়গা নিল অনুরাগ। তখন সারাদিনে একবার আমার মুখ থেকে ছোট ডাকটা শুনতে না পেলে যে কি ছটফট করে বেড়াতো মেয়েটা, আমার সেখানেও মজাই লাগতো। তাই মাঝে মধ্যেই সারা দিন ভাব বাচ্ছে কথা বলে সেই কষ্টটা ওকে দিতাম, আর সেই বেচারি মরমে মরে থাকতো। তো যাই হোক, বিয়ের পরও শুভাও আমাকে তুই বলার অভ্যেসটা শেষ অবধি ছাড়তে পারেনি, আর আমিও নেহাত মজা করেই একদিন বলেছিলাম, আচ্ছা শুভা, এই যে তুই আমার বউ হলি, এখন কি তোকে নাম ধরে তুমি তুমি করে ডাকতে হবে? আমি কিন্তু বাবু ওসব পারবো না। ইস, কেন? তুই যেমন আমায় ছোট বলে ডাকিস তাই ডাকবি। কিন্তু তুই তো এখন আর ছোট নেই, এখন তুই আমার বউ হয়ে গেছিস। তাহলে ছোট বউ বলে ডাকবি। বলে হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল মেয়েটা। কিন্তু আমাদের মধ্যে ওটাই হয়ে গিয়েছিল অলিখিত নিয়ম। শুভা আমার ছোট বউ আর আমি বিয়ের পরও শুভার ফাল্গুনিদা। এই ব্যাপারটা নিয়ে আমার প্রচুর আপত্তিও ছিল, কিন্তু সত্যি বলতে কি, হঠাৎ করেই একটা মেয়ে যার সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে, আমাকে ও গো হ্যাঁ গো বলে ডাকতে শুরু করবে, এটাও মেনে নিতে পারিনি আমরা দুজনই। তাই ওটাই রইল। সেজন্যই চিত্রা, মাঝে মধ্যেই আমি তোমাকে ছোট বউ বলে ডাকতাম, ইচ্ছে করেই ডাকতাম। ভালো লাগতো, মনে হতো কোনো নিজের লোককে ডাকছি, কিন্তু তার ফল যে এই রকম হবে। কি রকম? এর উত্তরে অনেকক্ষণ নীরব রইল ফাল্গুনি। চিত্রা ও চিত্রার্পিত মোমবাতিটা পুড়তে পুড়তে ছোট হচ্ছে,
মাঝে মাঝে একটা অদ্ভুত চড়পড় শব্দ উঠছে তার থেকে। এরপর আবার আস্তে আস্তে মুখ খুলল ফাল্গুনী। সুভার ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস ছিল। আমি মাঝে মাঝে শুনতে পেতাম সেসব কথা, কিন্তু নেহাত অবচেতনের প্রলাপ ভেবে উড়িয়ে দিতাম। সেরকমই একদিন শুনেছিলাম, ফাল্গুনিদা, আমাকে খুব শিগগির ওরা ফেরত পাঠিয়ে দেবে। এখানে কাজটা করে উঠতে পারিনি আমি, প্রতিভু রেখে যেতে পারিনি, কিন্তু কিন্তু আমি আসব। তুই ডাকলেই আমি আসব। তুই আমায় ভালোবাসিস তো? বল, তুই আমায় ভালোবাসিস তো? যদি না বাসিস তাহলে তাহলে কিন্তু আমিও। আমি জানি না এটা কোনো গুরুত্বপূর্ণ তথ্য কি না, শুধু এখন মনে হচ্ছে যদি আমি চিত্রাকে ওই নামে না ডাকতাম। আচ্ছা চিত্রা, সত্যি করে বলো তো, তুমি ঠিক কেন ওই রকম অদ্ভুত আচরণ করতে? আজ তোমাকে বলতেই হবে। কিন্তু চিত্রার মাথাটা তখন ঝুঁকে পড়েছে তার বুকের উপর। ঘুমিয়ে পড়েছে সে। পূর্ব দিকের আকাশ অনেকটা ফর্সা হয়ে গেছে। দু একটা চকিত পাখির ডাক আবাহন গাইছে ভোরের। চিত্রাকে একটা মৃদু ঠেলা দিল ফাল্গুনে। মুখ তুলল মেয়েটা। আমার মনে হলো সেই লাবণ্যহীনতা যেন আবার ফিরে এসেছে খানিকটা। সে কিছু বলার আগেই আমি প্রশ্ন করলাম, জলের মধ্যে থেকে উঠে আসছিলে, তাই না? হ্যাঁ, সবে ঘাটের প্রথম সিঁড়িতে পা দিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে ঘরের আলোগুলো জ্বেলে দিয়ে মোমবাতিটা এক ফুঁয়ে নিভিয়ে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, শুভার কোনো ছবি আছে? মাথা নেড়ে পাশের ঘর থেকে একটা সাদা কালো ছবি নিয়ে এলো ফাল্গুনে। আমি খুঁটিয়ে লক্ষ্য করলাম ছবিটা। একটা অল্প বয়সী প্রাণবন্ত মেয়ের ছবি। পরনের ওটা নিশ্চয়ই রঙিন শাড়ি, ছবির জন্য সাদা কালো লাগছে। চেয়ারে বসে শটান এক দৃষ্টে চেয়ে আছে ক্যামেরার দিকে। মুখটা হাসি হাসি, আর চোখ দুটো। ছবির সাদা কালো রং সত্ত্বেও আমার মনে হলো যেন দু চোখে দুরকম বৈশিষ্ট্য স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই কালো সাদার আবরণের তলা দিয়ে। ছবিটা ভিড়িয়ে দিতে দিতে আমি বললাম, না, সমস্যাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সত্যি বলতে কি, এর সমাধান বাদেও তেমন কিছু আছে কিনা আমার জানা নেই। ফাল্গুনী, তোমার শুভা সাধারণ কোনো মানুষ ছিল না। তুমি নিজেই একটু তলিয়ে ভাবলে বুঝতে পারতে। ওইভাবে একটা বংশ পরিচয়হীন অজ্ঞাত কুলশীল মেয়েকে নিজের পুত্রবধূ করে ঘরে আনার বাসনা পোষণ করার মতো উদারতা সাধারণত বৃথা দেবীর সময়ের মহিলারা কমই রাখতেন। আসলে সকলকে বিমোহিত করতে পারাটা শুভার একটা সহজাত বৈশিষ্ট্য ছিল বলতে পারো। সে যে কি ছিল সেটা সঠিকভাবে জানবার কোনো উপায় আছে বলে মনে হয় না। শুধু এটুকু জেনে রাখো, সে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। তার কাজ ছিল এই পৃথিবীতে বংশ বিস্তার করা। সেটা যে কোনো কারণেই হোক সে পারেনি, তাই তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। মানে তার নশ্বর শরীরটা এখানে রয়ে গেছে বটে, কিন্তু সে ফিরে গেছে। তবে ওরা এখনো হাল ছাড়েনি। কোনো কারণে এই মুহূর্তে ওদের সংখ্যা বৃদ্ধির জন্য মানুষের সাহায্যের প্রয়োজন।
আমাকে ডেকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাটা অন্তত সে কথাই বলে। আর চিত্রাকে দখল করবার অনুমতি তো তুমিই দিয়েছ তোমার সম্বোধনের মাধ্যমে। তবে রাত্রিটা সম্ভবত ফিরে যেতে হয় তাকে কোনো কারণে, তাই ওই স্বপ্ন। আর ওই যে পুকুরটা, ওটা এক ধরনের দরজা বলতে পারো দুটো পৃথিবীর। এর থেকে বেশি বললে তুমি আমার মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ করবে। সত্যি বলতে কি, এর চেয়ে বেশি বলবার প্রয়োজনও নেই। শুধু তুমি ওটা যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে ফেলবার চেষ্টা করো। আশা রাখছি যত শীঘ্র সেটা করে ফেলতে পারবে, চিত্রার অন্তত ভয়ের আর কিছু থাকবে না, তোমারও না। এসব কি বলছেন মামাবাবু? শোনো, অবাক টবাক পরে হবে। আমার যেটুকু সাধ্যের মধ্যে ছিল করলাম বা বললাম, বাকি তোমার উপর। যেটা বললাম সেটা করে দেখো আদৌ কাজ হয় কিনা। আর হ্যাঁ, ওই ছবিটা বা আরও কোনো ছবি যদি থেকে থাকে ওই পুকুরের মধ্যে ফেলে দিও। কথা শেষ করে নিজের ঘরের দিকে এগিয়ে গিয়েছিলাম আমি। বেরিয়ে এসেছিলাম একেবারে তৈরি হয়ে। ফাল্গুনী আর চিত্রা তখনও বৈঠকখানায় বসে আছে স্তব্ধ হয়ে। আমি এসে দাঁড়াতেই উঠে এসে আমার হাত দুটো চেপে ধরে ফাল্গুনী বলে, মামাবাবু কি বলে যে আপনাকে? আপাতত কিছুই বলতে হবে না, আগে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নাও। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন খবর দিও, আর না হলে তাও খবর দিও। এই বলে বেরিয়ে এসেছিলাম আমি। কথা শেষ করে চুপ করল প্রিয়নাথ। একটু জল খাওয়া দরকার। বুড়ো বয়সে এতটা টানা কথা বলে যাওয়া। তার মাঝেই প্রশ্ন করল মেয়েটা, ঠিক হয়েছিল সমস্যা? হয়েছিল, ফাল্গুনী জানিয়েছিল। কোথাও কোনো সমস্যা হয়নি আর? কেন বলো তো? না, এমনি জানতে চাইছি। শেষ লাইনটা পড়ে দেখো। বলে খাতাটা ওর দিকে এগিয়ে দিল প্রিয়নাথ। খাতাটা টেনে নিয়ে এক ঝলক দেখে বন্ধ করে দিল মেয়েটা। তারপর বলল, এতে যা লেখা আছে সেখানেই শেষ? হঠাৎ এই প্রশ্ন? না, কিন্তু আপনার কখনো মনে হয়নি আসলে পুকুর বোঝানোর সঙ্গে সমস্যা থেমে যাওয়ার আদতে হয়তো সম্পর্ক খুব কম? মানে এই কথা কেন মনে হবে? না, মানে এমনও তো হতে পারে যে ওরা ওখান থেকে পাত্তারি গুটোতেই চেয়েছিল। পুকুর বোঝানোটা কাকতালীয়। ওরা ইচ্ছা করলে যেখানে খুশি ওই দরজাটা খুলতে পারে, যতক্ষণ খুশি খুলে রাখতে পারে। না, এসব কথা আমার কখনো মনে হয়নি। আচ্ছা বলুন না, এখানেই কি সত্যিই গল্পটা শেষ? আর কিচ্ছু নেই? একটু ইতস্তত করল প্রিয়নাথ। মেয়েটা বুদ্ধিমান, বুঝল তার বলার ভঙ্গিতেই সে ধরে ফেলেছে যে এইটুকুখানি সে গোপনই রেখেছে শেষ পর্যন্ত। একটু চুপ করে থেকে প্রিয়নাথ বলল, ওদের বাড়ি থেকে বেরোনোর সময় একবার বাড়ির পিছন দিকের জমিটা ঘুরে এসেছিলাম। পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, যদিও তখন ঝকঝকে দিনের আলো। তাই সেটা যে আমার মনের ভুল ছিল তাতে সন্দেহ নেই। তবে একটু অদ্ভুত ভুল, কিন্তু সেটা মনে হয়েছিল। স্পষ্ট শুনেছিলাম পুকুর থেকে একটা ঠান্ডা হাওয়া উঠে একটা অদ্ভুত শীষের মতো শব্দ করে আমার চারপাশ দিয়ে বয়ে গেল। আর যাওয়ার সময়
আমার কানে কানে যেন ফিস ফিস করে কিছু বলে গেল। কি? বলেছিল যে চিহ্নিত শিকারকে আমরা ছেড়ে দিই না, ফিরে আসি, ফিরে আসি আমরা। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা। প্রিয়নাথ হঠাৎ খেয়াল করল দিনের আলো কমে আসছে, অথচ এখনো 12টাও বাজেনি। চকিতে মনে পড়ে গেল সূর্যগ্রহণের কথাটা। উঠে দাঁড়িয়ে জানালার দিকে গেল সে। মেয়েটা কিন্তু বসেই রয়েছিল, যেমন বসেছিল। আলো কমতে কমতে ভর দুপুরে ঘোর সন্ধ্যা নেমে এলো শহরে। ঠিকই বলেছিল। পেছন থেকে ভেসে আসা অতর্কিত আওয়াজটার দিকে মুখ ফেরালো প্রিয়নাথ। কোনো আলো জ্বলছিল না, তাই এখন আর স্পষ্ট করে দেখা যাচ্ছে না ঘরের ভেতরটা। অন্ধকারের পরিমাণ বাড়ছে প্রতি মুহূর্তে। পূর্ণগ্রাস শুরু হয়ে গেছে বোধহয়। তবুও আলোগুলো দেখতে পেল প্রিয়নাথ। জোনাকির মতো আলো, তার গুণমুগ্ধ মেয়েটির স্বচ্ছ চামড়ার তলা জুড়ে। আর তার চশমাহীন চোখ দুটি, একটা বেগুনি আর একটা সবুজ। এই দেখে পাথর হয়ে গেল সে। এক পা করে মেয়েটি এগিয়ে আসতে লাগলো তার দিকে। আস্তে আস্তেই একবার ডান দিকে ঘুরল তার মুখটা। তারপর আচমকাই গতিপথ পাল্টে অন্যদিকে পা বাড়ালো সে। প্রিয়নাথ বুঝতে পারল অনুসরণ করতে হবে তাকে, করতেই হবে। তার দৃষ্টি অনুসরণ করে দেখতে পেল সেই এলোমেলো হয়ে থাকা তাকটা। এসেই প্রথম যেটার দিকে তাকিয়েছিল মেয়েটা, তার তলাটা একটু না, অনেক বেশি অন্ধকার। যতটা অন্ধকার এই সূর্যগ্রহণের সময়ও সেখানে থাকার কথা নয়। সে বুঝল প্রিয়নাথ জোয়ারদারের গল্প শেষ হচ্ছে এখানেই। সেই অন্ধকারের বলয়টাই পা রাখতে রাখতে শুনতে পেল পাড়ার কোন একটা ক্লাবে যেন মাইক বাজছে। বোধহয় মানুষের মন থেকে সূর্যগ্রহণ সংক্রান্ত টেনশন দূর করতেই কানে আসছে তার লাইনগুলো। আপনারা শুনলেন লেখিকা মোহনা দেব রায়ের কলমে বধূ কোন আলো। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অমিত সরকার। গল্পের নাট্য রূপান্তর করেছেন দেবস্মিতা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, সুচিস্মিতা দাস, পার্থ মুখার্জি, এনামুল খান, বর্ণিশা ভট্টাচার্য ও দেবস্মিতা। আবহ সম্পাদনায় তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ গুঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।